দেশ অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলে না, তাই অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপও কাম্য করে না। এই অবস্থান দিল্লির কাছে স্পষ্ট করেছে ঢাকা। সেই সাথে দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে অসন্তুষ্টি আর ভারতের গণমাধ্যমে মিথ্যাচার বন্ধের আহ্বানও জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র সচিবকে। To work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues. তদন্তের ব্যাপারে সব ব্যাপারে আমাদের যা কিছু করা উচিত সেই ব্যাপারে তার সাথে আমরা পরামর্শ করছি। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। Under the previous government was obviously not a good experience. এনে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার পাশাপাশি অপমাননা করে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলার পর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে এবং এই হামলাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করেছেন। ভারত ও বাংলাদেশ উভয়ই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের উপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ব্যাহত হচ্ছে, যানবাহনের নিরাপত্তাটা প্রাইম ফ্যাক্টর। এখানে ল অ্যান্ড অর্ডার আমি বলবো যে টোটাল ক্যাওয়াস এই মুহূর্তে। আগে যেমন তারা অনেকে এখনো এটা বিশ্বাস করতে চাচ্ছেন যে খুব শীঘ্রই ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আর একটা কি বলা হচ্ছে একটা তেলেসমতি টাইপের ঘটনা ঘটবে। শেখ হাসিনা বাংলাদেশ এয়ারপোর্টে পা দিবেন, তারপরে হুড়হুড় করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি। বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলে না, তাই অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপও কাম্য করে না। এই অবস্থান দিল্লির কাছে স্পষ্ট করেছে ঢাকা। সেই সাথে দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে অসন্তুষ্টি আর ভারতের গণমাধ্যমে মিথ্যাচার বন্ধের আহ্বানও জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র সচিবকে। সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা দুই দেশের সম্পর্কে দেখা দেয়া দূরত্ব ঘোচানোর আহ্বান জানান। মিস্ত্রি বলেছেন, জনগণকে কেন্দ্র করে সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। উদ্বেগ জানান সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় কোনো কূটনীতিকের প্রথম বাংলাদেশ সফর। ফরেন অফিস কনসালটেশনের সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে সকাল 8:20-এ ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কয়েক ঘন্টার এই সফরে মিশ্রি প্রথমেই যোগ দেন নির্ধারিত সচিব পর্যায়ের বৈঠকে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে 3.5 ঘন্টারও বেশি আলোচনা করেন দ্বিপাক্ষিক নানা বিষয়ে, যেখানে সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, ব্যবসা বাণিজ্য, ভিসা স্বাভাবিক করার পাশাপাশি বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণা বন্ধের তাগিদ ছিল ঢাকার। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে, যেখানে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্কের কথা বলে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে নিজ দেশের উদ্বেগের কথা জানান বিক্রম মিশ্রি। সাংবাদিকদের বলেন, দুদেশের জনসাধারণকে কেন্দ্রে রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। সে লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবে অন্তর্বর্তী সরকারের সাথে। I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. যদিও বিষয়গুলো আমলে নিতে নারাজ ঢাকা, সাফ জবাব দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করছে সরকার। তারপরও কোনো ঘটনা হলে সেটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লিতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যে ঢাকার অসন্তুষ্টির কথাও জানানো হয় বিক্রম মিশ্রিকে। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। সফরের শেষ ভাগে প্রধান উপদেষ্টার সাথে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রি। সেখানেও কড়া বার্তা দেন ডক্টর ইউনুস। সংখ্যালঘু ইস্যুতে ভারতের গণমাধ্যমে মিথ্যাচার রোখার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনুস দুদেশের সম্পর্কে যে মেঘ তৈরি হয়েছে তা দূর করার আহ্বান জানান। বিভিন্ন প্রোপাগান্ডা যেগুলো চালানো হয়েছে সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে এবং আমাদের
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন, তিনি সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিফিংয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। আহমেদ রেজা। আগেও আপনাদেরকে বলেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন এজেন্সি, চিফ প্রসিকিউটরের অফিস, সেখানে এই চিফ প্রসিকিউটরকে এবং তার প্রসিকিউশন এজেন্সিকে সাপোর্ট করার জন্য, অ্যাডভাইস করার জন্য, এবং আমাদের এই বিচার প্রক্রিয়া যাতে করে আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, এইখানে যাতে কেউ কোনো প্রশ্ন তোলার সুযোগ না পান, সেই কারণে আমরা এখানে চিফ প্রসিকিউটরকে অ্যাডভাইস করার জন্য একজন ফরেন কনসালটেন্ট আমরা অ্যাপয়েন্ট করেছি চুক্তির মাধ্যমে, যিনি আমাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার ব্যাপারে, প্রসিকিউট করার ব্যাপারে যিনি আমাদেরকে সাহায্য করবেন। সেই কারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞ, যিনি ফর্মার ইউগোস্লাভিয়ার ওয়ার ক্রাইমস এবং ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি এইসব ব্যাপারে মামলা করার অভিজ্ঞতা সম্পন্ন, যিনি বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করার তার অভিজ্ঞতা আছে বিশ্বব্যাপী। সে কারণে মিস্টার টবি ক্যাডম্যানকে আমাদের এই প্রসিকিউশন এজেন্সির অ্যাডভাইজার হিসেবে আমরা অ্যাপয়েন্ট করেছি। তিনি বাংলাদেশে এসেছেন, আমাদের সাথে মিটিং করছেন, বিভিন্ন বিষয়ে পলিসি নির্ধারণের ব্যাপারে, স্ট্র্যাটেজি নির্ধারণের ব্যাপারে, তদন্তের ব্যাপারে, সব ব্যাপারে আমাদের যা কিছু করা উচিত সেই ব্যাপারে তার সাথে আমরা পরামর্শ করছি। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে, আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। একইভাবে আপনারা জানেন যে আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন, কিন্তু তারা কোর্ট রুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। টবি ক্যাডম্যান আমাদের পক্ষে আছেন, তিনি আমাদের অ্যাডভাইস করছেন। আজকে তিনি এসে আমাদের সাথে ফর্মাল মিটিং করেছেন। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে মিডিয়ার সামনে তিনি কথা বলতে চান, সে কারণে আজকে আমরা তাকে নিয়ে এসেছি। তিনি এখন আপনাদের সামনে কথা বলবেন। Thank you very much. So, first of all, just let me say it's a privilege and an honour to be assisting the Chief Prosecutor and his team. I have been appointed by the Law Ministry to serve as a special advisor to the prosecution section based on my previous experience in dealing with these matters in a number of different jurisdictions. This is my second visit. I was here a couple of months ago to meet with the Chief Advisor, with the Law Advisor of the Attorney General, and at that time the newly appointed Chief Prosecutor, to advise on some of the areas that I think needed to be addressed. Certainly from my previous experience of the ICT under the previous government was obviously not a good experience, and there were a great deal of criticisms as to how the process was politically manipulated. What was very clear from my discussions with the interim government that this is very much a new chapter, and a chapter aimed towards justice, not retribution and not revenge. For that reason, the ICT Act has gone through some amendments with a view to ensuring that international standards are maintained, the highest standards are maintained, and that any investigation, prosecution and trial will be transparent in accordance with the law and conducted by independent and impartial professionals. Having had meetings the last 2 days, I believe that there are still amendments that need to be made. I think great steps have been taken already. A lot of work needs to be done. I've had the opportunity to discuss with the investigators and the prosecutors this morning. I'm hugely impressed with the work that they've done. The work has been done to a very high professional standard. But what I would say is that the people of Bangladesh, and the media in particular, you have to be patient and you have to allow the prosecutors and investigators to do their job properly. These are very complex cases. These are very important cases. It is essential that they are done properly, and it is essential that those that are standing with me today are allowed to do their work without external interference. That being said, this process is going to require the full assistance and support of the international community. I've discussed with the United Nations, I've discussed with the UK, US embassies, and with the EU, and there is a great deal of support for this process because it is regarded as being a credible process and a much needed process to re-establish the rule of law in Bangladesh. I think you can all see the progress that has been made so far politically and legally. That process will be continued, and I will do whatever I can to support this office to ensure that these trials meet the highest international standards. But again, you have to be patient because these are complex matters, complex investigations that are going to take a great deal of time. The final point I would make is that
We have had discussions with our colleagues at the International Criminal Court as well, based on the prosecutor, Mr. Karim Khan's recent visit to Bangladesh and his meeting with the chief advisor. There will be close cooperation with the International Criminal Court. But let me say this, it is essential that these trials are conducted here in this court, in Bangladesh, so that the whole of Bangladesh can see the standards that are being applied and can have faith in their institutions for the first time since 2009. But we will be working closely with the International Criminal Court, we will be working closely with the United Nations and other institutions to ensure that all the necessary support is provided to the prosecutors, to the judges. ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় উগ্র হিন্দুত্ববাদীরা সেখানে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার পাশাপাশি অবমাননা করে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার পর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে এবং এই হামলাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার এই ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও উঠে এসেছে। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সেখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে বলে যুক্তরাষ্ট্র আশা করে। নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান। তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করেছেন। ভারত ও বাংলাদেশ উভয়ই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের উপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। হামলার সেই ঘটনা এবং বাংলাদেশকে লক্ষ্য করে ভারত থেকে ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে। তার ভাষায় সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক, এটি যুক্তরাষ্ট্র দেখতে চায়। প্রসঙ্গত গত সপ্তাহে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে অবস্থান কর্মসূচি সহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবির নামে সেখানে তাণ্ডব চালায়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারেই সেখানে হামলা ও তাণ্ডবের সময় এই ভাঙচুর ও হাইকমিশন অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এই ঘটনায় এক বিবৃতিতে তীব্র ক্ষোভ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগরতলার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং বিক্ষোভকারীদের হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল। একই সঙ্গে সহকারী হাইকমিশনে হামলার এই ঘটনাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের বাড়ি ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করতে আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন। শুধুমাত্র কলকাতা না, উত্তর পূর্ব ভারতের এক অংশও দখল করে নেবে বাংলাদেশ। আমি সেটা শুনিনি। যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের উপর নিপীড়নের যে ছবি, সে ছবি সত্যি নামি অবশ্যই যাহার অনেক কিছু হলো তো বটে হয়েছে। কতদিন ধরে কলকাতা? এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি? না, বাংলাদেশ এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা অবশ্যই অনভিপ্রেত, কারণ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে অকৃত্রিম বন্ধু। তো এই যেহেতু আমাদের 3 দিকে ভারত, তো আমাদের এই প্রতিবেশী ছাড়া আসলে পারস্পরিক আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক, এটা যে কোনোভাবেই ঠিক রাখা উচিত। এবং যারা এই অস্থিতি সৃষ্টি করছে, আমি বলবো তারা আসলে ভিন্ন উদ্দেশ্যে করছে। এবং ইন্টারন্যাশনাল ল বলে একটি ল রয়েছে যেখানে প্রত্যেকটি দেশকে সেই ল মেনে চলতে হয়। সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে কলকাতা দখল হয়ে যাবে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যারা বুদ্ধি রয়েছে, যাদের কথা আপনি বললেন যে একাংশ করছে, বাকি একাংশ আপনারা কি করছেন? না, অবশ্যই এটা তো ডেফিনেটলি প্রতিবাদ জানানো হচ্ছে। তো বড় কথা হচ্ছে যে এখানে আপনার যারা এটা করছে তারা তো নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না। আমাদের বর্তমান যে সরকার রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে তার বন্ধুত্ব কথা বলছে। এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মানুষ যারা চাচ্ছে যে খোলা পানিতে মাছ শিকার করতে, বা 71-এর পরাজিত শক্তি যারা পাকিস্তানকে তাহলে সরাসরি ডেফিনেটলি তাদের যারা তারাই আসলে চাচ্ছে না যে ভারত বাংলাদেশ এই বন্ধুত্ব অটুট থাকুক, ওই প্রতিশোধ তারা নিতে চাচ্ছে আর কি। এই যে পরিস্থিতি বা মানে ভারতের উপরে নির্ভরশীল থাকতে হয় আপনাদের বেশ কিছু অংশে, সেখানে দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগান উঠছে বারবার। পুরো বিষয়টা কিভাবে দেখছেন? দেশের দেখেন, আমরা প্রতিবেশী, এখানে সাম্যের ভিত্তিতে পারস্পরিক সৌহার্দ্য সম্পর্ক দেশ। অবশ্যই ভারতের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় 2 কোটি আমাদের উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছেন, আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন। এই কৃতজ্ঞতা বলতে অবশ্যই আমাদের যারা প্রকৃত শান্তিপূর্ণ নাগরিক তাদের মধ্যে রয়েছে। তো আমরা এই সম্পর্কটা সারা জীবন রাখতে চাই। যারা এখন উদ্ভূত পরিস্থিতিতে এই বিগত সরকারের পতনের পরে একটা মানে ভোলাটাইল সিচুয়েশন
হয়েছে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা চাচ্ছে যে ৭১ যারা হেরেছিল এই প্রতিশোধে সেই তারা চেষ্টা করছে এই অস্থিতিশীল সৃষ্টি করার জন্য। এই আওয়ামী লীগ তাদের কর্মী সমর্থক তারা কেমন রয়েছেন? তারাও কি হিন্দুদের মতন বা খ্রিস্টানদের মতন নিপীড়িত হচ্ছেন? ডেফিনেটলি হচ্ছে, ডেফিনেটলি। সেটা তো সবচেয়ে বড় হচ্ছে এখানে আগে যেমন একটা কন্ট্রোল ছিল, কিছু স্থিতিশীলতা ছিল। 15 বছরে একদিনের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ। ছাত্র আন্দোলন সম্ভবত সেই জন্যই হয়েছিল যে পুরো বিষয়টা সিস্টেমেটিক হওয়ার জন্য, এই যে অগ্নিমূল্য, বাজারের যে অগ্নিমূল্য, দাম বৃদ্ধি, সবকিছুটা কন্ট্রোল করার জন্যই আপনাদের ছাত্র আন্দোলন হয়েছিল, এবং তার যে প্রতিফলন সেটা কি কোনো জায়গায় কি নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে? না, অবশ্যই বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আপনার জনজীবনের যে যানবাহনের নিরাপত্তা, মানুষ কি চায় সবচেয়ে যানবাহন নিরাপত্তা, সেইটা অনেকখানেই মানে ম্যাক্সিমাম ব্যাহত হচ্ছে। যানবাহনের নিরাপত্তাটা প্রাইম ফ্যাক্টর এখানে। ল অ্যান্ড অর্ডার আমি বলবো যে টোটাল ক্যাওয়াস এই মুহূর্তে। আগে যেমন আমার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন, সবকিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা স্থির রাখতেন, এইটা এখন নাই। এখন যে যার মতো এরকম হাজার টেস্ট খোলা তৈরি হয়েছে, যে যার মতো ইচ্ছাধীনভাবে কাজ করছে। এই বাংলাদেশ আওয়ামী লীগের একাংশের যারা নেতাকর্মীরা আছেন তারা অনেকে এখনও এটা বিশ্বাস করতে চাচ্ছেন যে খুব শীঘ্রই ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আর একটা কি বলা হয় যে একটা তেলেসমতি টাইপের ঘটনা ঘটবে। শেখ হাসিনা বাংলাদেশ এয়ারপোর্টে পা দিবেন, তারপরে হুড়হুড় করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন এবং তারা সকলে দৌড়ে গিয়া বঙ্গভবন বা প্রেসিডেন্ট ভবন যেখানে আছে ওখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিবেন, তারপর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেলবেন। আর প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকা আওয়ামী লীগের বিভিন্ন যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন তারাও সামনে বের হয়ে আসবেন। ঠিক এরকম একটা খোয়াব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন। কিন্তু এই খোয়াবটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনাকে একটু বুঝতে হবে যে আসলেই এই দৃশ্যটা কত দ্রুত হবে বা কত বছর পরে হতে পারে। এটা অনেকেই বুঝছেন, আবার অনেকেই বুঝতে পারছেন না। তবে এটা সহসায় ঘটার কোনো কারণ নেই, কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে, রাজনৈতিক দলগুলো জুড়ে, বিশ্ব জুড়ে যেই একটা সিস্টেম ক্রিয়েট করা হয়ে গেছে শেখ হাসিনার বিপরীতে, এই সিস্টেমটা এত সহজে ভাঙা কিন্তু সহজ বা কি বলা হয় যেটা ইজি একটা ওয়ে না। তো যাই হোক, তারপরেও এই যে ফিলিংসটা যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ফিলিংসটাতে ভোগে, এটা কিন্তু ভারত বোঝে। আর ভারতের যে রাজনৈতিক গোষ্ঠী বিজেপি, সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের একজন নেতা শুভেন্দু মজুমদার একদম কি বলা হয় যে আমার কাছে মনে হয় মুখ্য সূক্ষ্ম একজন মানুষ না, এমনি তার শিক্ষা আছে কিন্তু রাজনৈতিকভাবে মুখ্য সূক্ষ্ম মানুষ, প্লাস রাজনীতিটার মধ্যে এথিক্সই ঢুকাই রাখছে আপনার কি বলা হয় যে ধর্মকে কেন্দ্র করে আর বাংলাদেশকে হেয় করে। এই ব্যক্তি বাংলাদেশ নিয়ে একের পর এক যে সকল বক্তব্য দিয়েছে, মোটামুটি সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে এখন চিনেছে। এখন শুভেন্দু নতুন একটা খেলা শুরু করেছে। এই খেলাটাতে একটা সাপোর্টিং শ্রেণী কিন্তু শুভেন্দু পাচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থক আছেন, রাজনীতির মাঠের ইস্যুগুলো অনেকটা বোঝেন না, তারাই কিন্তু শুভেন্দুর এমন বক্তব্যে মনে মনে স্বপ্ন দেখছেন। কিন্তু এগুলো শুভেন্দুদের রাজনীতি, আর আপনারা সেগুলোতে পা দিচ্ছেন। ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতায় বসছে, ভারত রাষ্ট্র হিসাবে কি স্বীকৃতি দিছে নাকি দেয় নাই? দিয়েছে। নরেন্দ্র মোদী, তার সাথে কথা হয়েছে, এটা আপনার বোঝা উচিত। তো এখন একজন বিজেপির নেতার কথায় আসলে কি হবে? তারপরেও ওই যে যখন নিরাশ বা হতাশ জাতি একটু আশার খবর পায়, সেখান থেকে তারা স্বপ্ন দেখতে ভালোবাসে। আপনার শুভেন্দু অধিকারী হঠাৎ করে এক বক্তব্য দিছে, তার এই বক্তব্যে পুরা বাংলাদেশ ভাইরাল, প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীরাও উজ্জীবিত হয়েছে। কি তার বক্তব্য হচ্ছে যে আপনার তিনি বলছেন যে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। গতকালকে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই বক্তব্যটা তিনি সামনে এনেছেন। শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, বলছেন যে শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। এখন এই বৈধ অবৈধের খেলা হচ্ছে সংবিধান ইস্যুটা আপনার এখানে বারবার বলা হচ্ছে। তো তিনি বলছেন যে অচিরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন, ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। এখন এটা কি ভারত মানে নির্দেশনা দিচ্ছে নাকি তারা ভবিষ্যৎ দেখছে? আমার ধারণা সে ভবিষ্যৎ দেখছে। বলছে যে বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে, বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে। আচ্ছা, এই কাজগুলো কোথায় ঘটছে? এখন শুভেন্দু অধিকারীর একটা কথা আওয়ামী লীগের পক্ষে গেছে, আমাদের অনেক ভাইরা এটাতে সাপোর্ট দিচ্ছেন। তার বাকি বক্তব্যগুলো শুনছেন? আমাদের বাংলাদেশের কোথায় বেছে বেছে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে? যা ঘটনা ঘটছে সবগুলা পলিটিক্যাল ইস্যুতে।
এরপরেও 2-4-10টা ঘটনা ঘটছে, সেটা আমরা অস্বীকার করার সুযোগ নেই। আর সেগুলোর জন্য বাংলাদেশের নাগরিক হিসাবে, সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি, জনগণ হিসেবে আমরা কিন্তু সচেতন, সমালোচনা করি, এমনকি তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই। তবে এই ব্যক্তি কি বলছে, হিন্দুদের মন্দির, দোকান, ঘর বাড়ি এগুলো নাকি বাইসা বাইসা একটা গোষ্ঠী ভেঙে দিচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদত দিচ্ছে ডক্টর ইউনূস সরকার। অথচ বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? মানে এখন পর্যন্ত ভারত অনেক কিছু বোঝেই না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একে অন্যের উপর আমরা নির্ভরশীল, সেটা হতে পারে, কিন্তু ভারত আলু না দিলে, পেঁয়াজ না দিলে বাঙালি না খাইয়া মরবে? এখন পর্যন্ত এই জিনিসটাই বোঝে না। বলছে যে ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না। কেন, তোমরা কি মাগনা পাঠাও নাকি কম দামে পাঠাও? টাকা দিয়ে কিনি রে ভাই, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিনতে পারি, অনলাইন প্রযুক্তির যুগ। তারপর বলছে কি দেখেন, ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ। এটাও একটা ডাহা মিশা কথা। তবে বিদ্যুৎ সংকটে পড়বে, আর এটার সংকটটার পিছনে কারা দায়ী? গত 53 বছর এই রাষ্ট্রকে যারা চালাইছে তারা দায়ী। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এরা সবাই দায়ী। কিভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। তো তুই আয়, হ্যাঁ, বটু কিন্তু কাজ করে দেব, ঘচাত করে দেব দাদন। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। এটা সম্ভবত রিজভী সাহেবের বক্তব্যটা। তবে রিজভী সাহেবের বক্তব্যের আগে কিন্তু কলকাতা থেকে একটা বক্তব্য ছিল মমতার। এখানে নানান পাল্টা বক্তব্য আছে। বলছে যে এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। কোন দেশের? তোমার দেশের না বাংলাদেশের? বাংলাদেশের দায়িত্ব তোমাকে কে দিয়েছে? বলছে এই লড়াই ধর্ম রক্ষার লড়াই, বাংলাদেশে এগুলা চলে না। শুভেন্দু, তোমার দেশে তোমরা এগুলা দিয়া বিজেপির 10.5 বছর ক্ষমতায় রাখছো, জনগণকে বোকা বানাচ্ছ, আর কিছু উগ্রপন্থী মানুষকে তোমাদের দলে ভিড়ানোর সুযোগ পেয়েছো, কিন্তু বাংলাদেশে ধর্ম রক্ষার লড়াই চলে না। আমরা মুসলমানরা যারা আছি, আমরা এসব ব্যাপারে খুবই কনসার্ন। আমাদের মধ্যে একটা গোষ্ঠীর কিছু অংশ মানুষ আছে ধর্ম নিয়ে রাজনীতি করে একটা পেচকি লাগাইতে চায়, বাট বাংলাদেশের জনগণ এগুলার পাত্তা দেয় না, এগুলার মানুষ চিনে। আমরা পারস্পরিক ভালোবাসার মধ্যে আছি। আমি আবারও বলি, বিজেপির এই লোক কখনো হিন্দুদের পক্ষে কথা বলে, কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলে, একটা সমর্থন বাংলাদেশের মধ্যে সে তৈরি করার চেষ্টা করে। সে জানে এই মুহূর্তে একটা রাজনৈতিক কর্মী হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি শুনতে চায়। তবে এদের কথাবার্তার পেছনে মূল ফোকাসে বাংলাদেশকে হেয় করা হয়। যেই দলেরই রাজনীতি করি, বাংলাদেশ ইস্যুতে, স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে আমাদের কোনো ছাড়ের সুযোগ নেই। ভালো থাকুন। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।